ট্রান্সফর্মার টপিকটা কিন্তু তোমরা ক্লাস 9-10 কিছুটা জেনে আসছো। তো ট্রান্সফর্মার হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ডিভাইস যেটা কোনো হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করে অথবা কোনো লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে। তো তার উপর ভিত্তি করে আমরা ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেপ আপ, যেটা হচ্ছে একটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করবে, আর স্টেপ ডাউন মানে একটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করবে। তো ট্রান্সফর্মার যে মেকানিজম মানে একটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে, একটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কীভাবে কনভার্ট করে সেটা আমরা এখন দেখব। তো ট্রান্সফর্মারের যে মেকানিজম সেটা আসলে আমরা একটু আগেই দেখে আসছি। একটু আগে আমরা দেখে আসছিলাম যে পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকশন, সেখানে কি হতো, দুটো কয়েল ছিল পাশাপাশি, কুণ্ডলী বা কয়েল। একটা কয়েলের মধ্যে আমরা তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো দিতাম। তো কোনো একটা কয়েলে যদি আমরা তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো দিই তাহলে ওই কয়েলে কি তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে তার পার্শ্ববর্তী যে কয়েলটা আছে এই কয়েলে চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়, যার ফলে আমরা এখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি বা একটা ইনডিউসড কারেন্ট বা একটা তড়িৎ প্রবাহ পাই এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে। তো ঠিক এই জিনিসটাই হচ্ছে আমরা ট্রান্সফরমারে করব। আমরা যেটা করব, অনেকগুলো মেটাল কোর মানে এরকম স্কোয়ার শেপের মেটাল কোর যাতে মাঝখান দিয়ে ফাঁকা, এরকম অনেকগুলো মেটাল কোরকে আমরা পাশাপাশি রাখবো, ফলে তারা এরকম একটা শেপ তৈরি করবে। এখন আমরা এই সাইডে তার পেঁচাবো এবং এখানে হচ্ছে আমরা ইনপুট ভোল্টেজ দিব, মানে এখানে আমরা ভোল্টেজ দিব। তো ভোল্টেজ দিলে কি হবে, এখানে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো তৈরি হবে। আর এই যে আমার প্যাচ, এই যে এই পাশে যে পাশে আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি ওই পাশটাকে আমরা বলছি মুখ্য কুণ্ডলী বা হচ্ছে প্রিন্সিপাল কয়েল। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ভোল্টেজ দিচ্ছি, কারেন্ট ফ্লো তৈরি হচ্ছে। আর এখানে আমার কুণ্ডলীর সংখ্যা বা কয়েল সংখ্যা বা এই যে আমরা প্যাচ দিলাম এই প্যাচ সংখ্যা হচ্ছে আমার এনপি। তো পি মানে হচ্ছে প্রাইমারি কয়েল। আচ্ছা, আর এই পাশটা হচ্ছে আমার গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল। এখানেও আমরা প্যাচ দিলাম এবং এখানে কিন্তু আমরা কোনো ইনপুট ভোল্টেজ দেই নাই। কিন্তু কি হবে আসলে, যেহেতু পাশাপাশি দুইটা আমার কুণ্ডলী বা কয়েল, এখানে আসলে পারস্পরিক আবেশ হবে। মানে এখানে যেটা হবে, যেহেতু এখানে কারেন্ট আছে, কারেন্ট থাকার ফলে এখানে কি হবে, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সেটা কি ওর উপর আবিষ্ট হবে, যার ফলে ওইখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি মানে ইএস তৈরি হবে। আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে, যার ফলে এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ বা আমরা একটা ইনডিউসড কারেন্ট পাবো। তো এটা আসলে একটা কি আমাদের পারস্পরিক আবেশই আসলে আমরা এখানে করছি বা মিউচুয়াল ইন্ডাকশন। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে কিন্তু কয়েল নাম্বার বা প্যাচ সংখ্যা কম আর এখানে বেশি, তাই না? তো যেটা হবে, আমরা এখানে যে ভোল্টেজটুকু দিব তার থেকে বেশি ভোল্টেজ আমরা এই পাশে পাবো, কারণ এইখানে প্যাচ সংখ্যা বেশি। মানে হচ্ছে যে পাশে প্যাচ সংখ্যা বেশি বা কয়েল নাম্বার বেশি সেখানে ভোল্টেজ বেশি হবে। যদি এখানে কয়েল নাম্বার কম থাকতো, মানে এখান থেকে এখানে কয়েল নাম্বার কম থাকতো, তাহলে কিন্তু আমাদের এখানে ভোল্টেজটা কমে যেত। তো সেটা কিভাবে আমরা এটা প্রুফ করে দেখি। আমরা এখানে ফর্মুলা লিখতে পারি ফ্যারাডে ল। আমাদের প্রিন্সিপাল কয়েলে আমরা লিখবো হচ্ছে এইটা, যে আমরা ফর্মুলা জানি যে ইপি ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, তাই না? এটাকে আমি লিখি এনপি, এটা আমরা জানি কিন্তু ফ্যারাডে ল থেকে। এটা আমার 1 নম্বর ইকুয়েশন যদি আমি নাম দিই। আচ্ছা, এবার সেকেন্ডারি কয়েলের জন্য আমি কি লিখতে পারি, ইএস ইকুয়াল টু মাইনাস এনএস ডি ফাই বাই ডিটি, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। আমরা লিখতে পারি, তাই না? যেহেতু হচ্ছে পাশাপাশি দুটো তারের মধ্যে কি হচ্ছে, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে। আচ্ছা, এবার যেটা করতে পারি, আমরা ডিভাইড করি, 1কে 2 দিয়ে ডিভাইড করে দিই। সেক্ষেত্রে আমাদের কি হবে, 1 ডিভাইড 2। তাহলে খেয়াল করে দেখো ইপি বাই ইএস চলে আসবে, তাই না? ইপি আর ইএস হবে ইপি ডিভাইড ইএস ইকুয়াল টু, আমাদের এখানে কাটাকাটি যাবে, এইটা থাকবে হচ্ছে এনপি বাই এনএস, এনপি বাই এনএস, তাই না? এনপি বাই এনএস। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে এই ইকুয়েশনে উপরে হচ্ছে ইপি, উপরে এনপি, মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তড়িৎচালক শক্তির সাথে কয়েল নাম্বার সমানুপাতিক মানে প্রপোর্শনাল। এটা ইকুয়েশন থেকে বুঝবা কীভাবে, খেয়াল করে দেখো, ইপি হচ্ছে এখানে উপরে, এখানে এনপিও উপরে, এখানে ইএস নিচে, এনএসও নিচে। যদি ক্রস থাকতো মানে এখানে ইপি আর এখানে এনপি, তাহলে হতো কি ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি
যেই কয়েলের কয়েল নাম্বার বেশি হবে সেখানে তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্সটাও বেশি পাওয়া যাবে। তো যেহেতু আমার এই ছবিতে এখানে কি আমার এখানে হচ্ছে কয়েল নাম্বার বেশি মানে এনএস বড়, তাই না? যেহেতু আমার কি এখানে এনএস বড় আর হচ্ছে এনপি ছোট, তো যেহেতু এনএস বড় তার মানে ইএসও বেশি হবে। এখন এই ইএসটা কি আমার, এটা হচ্ছে আমার আউটপুট। তার মানে আমরা যে ইনপুটটা দিব আউটপুটে পাবো তার থেকে বেশি, তার মানে এটা আসলে একটা স্টেপ আপ। যখন এরকম হবে তখন সেটা হবে আমাদের একটা স্টেপ আপ ট্রান্সফর্মার। আর যখন এনপি বড় হবে এনএস ছোট হবে তখন এটা হয়ে যাবে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আশা করি বোঝা গেল। যেহেতু যেদিকে প্যাচ সংখ্যা বেশি হবে সেদিকে হচ্ছে কি তড়িৎচালক শক্তিটা বেশি হবে, ফলে হচ্ছে আমরা কি এই ক্ষেত্রে এই পাশে বেশি আউটপুট পাবো। তার মানে এটা হচ্ছে একটা স্টেপ আপ, মানে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তরিত করছে। আর এখানে যদি প্যাচ সংখ্যা কম হতো তাহলে কি আমরা এখানে যা দিতাম কিন্তু এই পাশে কিন্তু সেটা পেতাম না, তাই না? এখন এখানে অনেকে বলতে পারে যে যেহেতু আমরা কম ভোল্টেজ দিয়ে বেশি ভোল্টেজ পাচ্ছি স্টেপ আপে, আর স্টেপ ডাউনে আমরা কি বেশি ভোল্টেজ দিয়ে কম ভোল্টেজ পাচ্ছি, তাহলে এটা কি আসলে শক্তির নিত্যতা মানে ল অফ কনজারভেশন অফ এনার্জিকে সাপোর্ট করে কিনা? কারণ আমরা যা দিচ্ছি তা তো পাচ্ছি না, তাই না? তো সেটা কিন্তু আসলে ভোল্টেজ, মানে ভোল্টেজ এ পাশে যা দিব আমরা ওই পাশে তা পাবো না, কম বা বেশি পাবো। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি বেশি। তো যদি এখানে প্যাচ সংখ্যা কী থাকে, কম থাকে, আমরা কম পাবো। তো অনেকে বলতে পারে যে তাহলে ল অফ কনজারভেশন মানছে কিনা। আসলে ভোল্টেজ এক না হলেও দুই পাশে আসলে পাওয়ার সেমই থাকবে। মানে হচ্ছে আমরা পাওয়ারের ফর্মুলা কি জানি, পাওয়ারের একটা ফর্মুলা মনে আছে যে পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভিআই। এটা আমরা চলতরিতে পড়েছিলাম বা তোমাদের ক্লাস 9-10ও ছিল। তো এখানে আমরা ভিআই লিখবো না, এখানে আমরা লিখবো হচ্ছে ভি মানে কি ভোল্টেজ, আর তড়িৎচালক শক্তি ইপি আর ইএস মানে কি ভোল্টেজ, মানে এদের ইউনিটকে আসলে ভোল্টেজই তো, তাই না? তো আমি এখানে লিখতে পারি ই ই। তো এই যে আমার মুখ্য কুণ্ডলী মানে হচ্ছে প্রিন্সিপাল কয়েল, তার জন্য আমি লিখবো ইপি আইপি, পি ইকুয়াল টু ইপি আইপি। এটা আমার P1। আর গৌণকুণ্ডলীর জন্য আমার ইএস আইএস। তার মানে আসলে যে এই যে এখানকার পাওয়ার এবং এখানকার পাওয়ার আসলে সেম থাকবে, এটাই আসলে শক্তির নিত্যতা মানে ল অফ কনজারভেশন অফ এনার্জি। তার মানে ট্রান্সফর্মার আসলে শক্তির নিত্যতা বা ল অফ কনজারভেশন অফ এনার্জিকে ফলো করে, অবশ্যই ফলো করতে হবে। তো আমরা যেটা লিখবো P1 ইকুয়াল টু P2, P1 ইকুয়াল টু P2। এখান থেকে তাহলে কি লিখতে পারি যে ইপি আইপি ইকুয়াল টু ইএস আইএস। অতএব এখান থেকে লিখতে পারি ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি। তাহলে খেয়াল করে দেখো যে তড়িৎচালক শক্তির সাথে আসলে তড়িৎ প্রবাহটা ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে আমরা এখানে লিখে দিতে পারি যে ইকুয়াল টু আইএস বাই আইপি। তোমরা এই ফর্মুলাগুলো অলরেডি দেখে আসছো, ক্লাস 9-10এও দেখে আসছো, আবার হচ্ছে এখানেও দেখলা আর কি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ট্রান্সফর্মার। তোমাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ ম্যাথস আসবে। তো ক্লাস 9-10-এ তোমরা জাস্ট ইপি বাই ইএস, এনপি বাই এনএস অথবা এনপি বাই এনএস, আইএস বাই আইপি ফর্মুলা ইউজ করতাম, তাই না? মানে খুবই সিম্পল, মুখ্যকুণ্ডলী বা হচ্ছে প্রিন্সিপাল কয়েল বা প্রিন্সিপাল কয়েলের ইপি দেওয়া থাকতো, এখানকার ইএস দেওয়া থাকতো, এনএস দেওয়া থাকতো, এনপি বের করা লাগতো, মানে খুবই সিম্পল। তো ইন্টারের যে ম্যাথগুলো বা এই চ্যাপ্টারের যে ম্যাথসগুলো সেখানে একটু চেঞ্জ আসবে। এখানে তোমাদের মাঝে মধ্যে বের করতে বলবে পাওয়ার। কি বের করতে বলবে? পাওয়ার। ধরো তোমাকে ইপি দেওয়া আছে, ইএস দেওয়া আছে, আইপি দেওয়া আছে কিন্তু আইএস দেওয়া নেই, তাহলে তুমি ইপি বাই ইএস, আইএস বাই আইপি করে আইএসটা বের করলা। দেন তুমি হচ্ছে ইএস আইএস দিয়ে কি বের করতে পারো? P2 বের করতে পারো। P2 মানে আসলে কি গৌণকুণ্ডলী বা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েলের কি পাওয়ার। এখন সেকেন্ডারি কয়েলের পাওয়ার আর হচ্ছে কি প্রাইমারি কয়েলের পাওয়ার কি হবে? সেমই হবে, কারণ ট্রান্সফর্মার শক্তির নিত্যতা বা হচ্ছে ল অফ কনজারভেশন এনার্জি অবশ্যই মেনে চলে। আচ্ছা, তো আমরা এখান থেকে অবশ্যই যখন ম্যাথ পার্টে যাবো আমরা এখান থেকে ম্যাথ করব, এখান থেকে অবশ্যই ম্যাথ থাকবে, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। আর এখান থেকে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক বলবো, সেটা হচ্ছে 2 মার্কসের জন্য একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনোযোগ দিয়ে শুনবা। কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা এখানে ইনপুট ভোল্টেজ ইউজ করছি বা একটা পাওয়ার ইউজ করছি, এটা আসলে একটা এসি ভোল্টেজ,
কি ভোল্টেজ? এসি ভোল্টেজ। তো দুই রকম হয়, এসি আর হচ্ছে ডিসি। এখন কোশ্চেনটা হচ্ছে ট্রান্সফরমারে কেন এসি ভোল্টেজ ইউজ করা হয়, কেন ডিসি ইউজ করা হয় না? তার আগে তোমাদের একটু এসি ভোল্টেজ আর ডিসি ভোল্টেজের পার্থক্যটা বলি। এসি ভোল্টেজ যেটা হয় যে ভোল্টেজটা 0 থেকে বেড়ে এরকম আর কি, যে একটা ভোল্টেজ 0 থেকে বেড়ে ম্যাক্সিমামে পৌঁছায়, মানে সর্বোচ্চতে পৌঁছায়, এখান থেকে গিয়ে সর্বোচ্চতে পৌঁছায়, আবার কি হয় এখান থেকে 0-তে আসে, আবার উল্টা দিকে সর্বোচ্চ পৌঁছায়, আবার 0 আসে, মানে এইভাবে চলতে থাকে এসি ভোল্টেজ। মানে প্রথমে সে 0 থেকে যায় সর্বোচ্চ ম্যাক্সিমাম পয়েন্টে, সেখান থেকে আবার 0-তে, সেখান থেকে আবার উল্টা দিকে ম্যাক্সিমাম, আবার 0-তে, মানে ম্যাক্সিমাম 0-তে, আবার ম্যাক্সিমাম, আবার 0-তে, এরকম। ক্লিয়ার? তো আর ডিসি ভোল্টেজটা কি আসলে? ডিসি ভোল্টেজ আসলে হচ্ছে এরকম যে এইটা, মানে কারেন্ট বা ভোল্টেজ অলওয়েজ একটা সেম কন্ডিশনে থাকে, এটা কখনো বাড়েও না কমেও না। এখন একটা কোশ্চেন আমি করি, সেটা হচ্ছে যে আমরা কখন, কখন আমি এই কয়েলটাতে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স বা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো, এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট। একদম চ্যাপ্টার শুরুতে আমি বলেছিলাম এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট, যে কখন আমি একটা কয়েলে ইনডিউসড বা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো, যখন আমি কোনো একটা কয়েলের মধ্যে একটা ম্যাগনেটকে কী করব, প্রবেশ করাবো, এবং এই ম্যাগনেটটাকে কী করব, অবশ্যই মুভ করাতে হবে। যদি ম্যাগনেটটা স্টপ করে দিই তাহলে কিন্তু কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে না। কারণ কি হবে, তখন কোনো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে না। ক্লিয়ার? তো ডিসি কারেন্টের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু কারেন্টটা একটা ফিক্সড পজিশনে থাকে, তার মানে এখানে চৌম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন ঘটে না। আর চৌম্বক ফ্লাক্সের যদি কোনো পরিবর্তন না ঘটে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমরা এখানে কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি মানে ইনডিউসড কারেন্ট পাবো না। তো আমাদের যাতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, মানে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যেহেতু এখানে কারেন্ট আছে, আর আমরা কি জানি কারেন্ট থাকলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং যেহেতু কারেন্টটা কি হচ্ছে, একবার 0 থেকে ম্যাক্সিমাম হচ্ছে, আবার ম্যাক্সিমাম থেকে 0 হচ্ছে, আবার কি হচ্ছে ম্যাক্সিমাম, আবার 0, তার মানে কারেন্ট বাড়ছে কমছে, ফলে এখানে চৌম্বক ক্ষেত্রে কী হবে, তারতম্য হবে, ফলে এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলেই কি হয়, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স মানে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড কারেন্ট আমরা পাই, তাই না? তো একটা ট্রান্সফর্মার তো আসলে সেই মেকানিজমেই চলে, এখান থেকে এখানে কি হয়, চৌম্বক ফ্লাক্স সংযুক্ত হয়, তাই না? মানে একটা ইনডিউসড কারেন্ট বা একটা ইনডিউসড তড়িৎচালক শক্তি আমরা পাই। তো সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে ইউজ করতে হবে, এসি কারেন্ট ইউজ করতে হবে। কী কারেন্ট? এসি কারেন্ট বা এসি উৎস বা হচ্ছে এসি সোর্স ইউজ করতে হবে। আশা করি টপিকটা বোঝা গেল, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে এইমাত্র যেটা বললাম, এই যে এসি ডিসি, মানে এসি কারেন্ট আসলে কি, যে বাড়ছে আবার কমছে, ডিসি কারেন্ট হচ্ছে একটা ফিক্সড পয়েন্টে থাকবে। এই এসি ডিসি নিয়ে হচ্ছে আমাদের এখন পড়াশোনা, মানে অল্টারনেটিং কারেন্ট। এই এসিটাই আসলে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে একবার যেদিকে যাবে এর পরের লুপে সে যাবে তার অপোজিট ডিরেকশনে। তো আমরা অল্টারনেটিং কারেন্টে যাই।